হাউজ স্পিকার মাইক জনসন বলেছেন, ইরানে আমেরিকার চালানো হামলা ছিল ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে দেশটির পরমাণু কর্মসূচির উপর গুরুত্বপূর্ণ আঘাত হানা হয় বলেও মনে করেন তিনি। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী ও কার্যকর নেতৃত্বের প্রশংসা করে সামরিক গোয়েন্দা বাহিনীকে ধন্যবাদ জানান স্পিকার জনসন। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্ব রাজনীতির নজর কেড়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এ নিয়ে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হাউজ স্পিকার মাইক জনসন। রুদ্ধদ্বার সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযানের বিস্তারিত জানানো হয়। এ সময় সাংবাদিকদের সামনে হামলার সফলতা ও সীমাবদ্ধতা তুলে ধরেন মাইক জনসন ও কংগ্রেসম্যান বিল ফস্টার সহ অন্যান্য কর্মকর্তারা। জনসন বলেন, প্রথমে ইসরায়েল ইরানের ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক কর্মসূচির ওপর নির্ভুল হামলা চালায়, যেখানে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এরপর আমেরিকা সরাসরি ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কেন্দ্রে হামলা চালায়, যার ফলে তেহরান বড় ধাক্কা খায় বলে দাবি করেন স্পিকার। তিনি বলেন, হামলার পর ইরানের প্রতিক্রিয়া ছিল দুর্বল, আত্মরক্ষামূলক এবং এরপরই আসে এক ঐতিহাসিক অস্ত্রবিরতির ঘোষণা। জনসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী নেতৃত্বে এবং সামরিক ও গোয়েন্দাদের দক্ষতায় এই অভিযান সফল হয়েছে। তিনি আশা জানান, নেটো শীর্ষ সম্মেলনে মিত্র দেশগুলো প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, যা বিশ্ব শান্তি রক্ষায় সহায়ক হবে। তবে পরমাণু বিজ্ঞানী ও কংগ্রেসম্যান বিল ফস্টার কিছুটা উদ্বেগ জানিয়ে বলেন, সামরিক হামলায় ইরানের 7% সমৃদ্ধ ইউরেনিয়ামের সঠিক পরিমাণ ও অবস্থান সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। ফস্টার আরও বলেন, এই 7% সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে সহজেই একটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব, যা পৃথিবীর অনেক বিজ্ঞানীর কাছে সুপরিচিত। ফস্টার বলেন, হামলার পর প্রচুর পরিমাণের পারমাণবিক উপাদান অক্ষত থাকার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে। তাই ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সামরিক পদক্ষেপ নেয়ার সম্ভাবনাও রয়েছে। ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পুরো কর্মসূচি নির্মূল হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক উপাদানের নিরাপদ সুরক্ষা নিশ্চিত না হলে ঝুঁকি থেকে যাবে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাধা দেওয়ার একটি প্রচেষ্টা সেনেটে ব্যর্থ হয়েছে। শুক্রবার সেনেট ফ্লোরে ডেমোক্রেটিক সেনেটর টিম কেইনের ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামের এই উদ্যোগে 47-53 ব্যবধানে ভেস্তে যায়। ইরানে বাংকার বাস্টার বোমা নিক্ষেপে প্রেসিডেন্টের একতরফা নির্দেশের সপ্তাহ না যেতেই নীল শিবির থেকে প্রস্তাবটি উঠেছিল। এর আগে সেনেট ফ্লোরে ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এই যুদ্ধে ট্রাম্পকে প্ররোচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেন। অন্যদিকে লাল শিবিরের আইন প্রণেতারা বলছেন, ক্ষমতা বলেই তেহরানের পরমাণু কেন্দ্রে হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকা প্রতিষ্ঠা লাভের পর এ পর্যন্ত 5 বার যুদ্ধ ঘোষণা করেছে কংগ্রেস। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়াও 1812 সালে এবং এরপর মেক্সিকো ও স্পেনের বিরুদ্ধে জেনারেল জর্জ ওয়াশিংটনের অনমনীয় দৃঢ়তা, একেবারে সামনে থেকে স্বাধীনতা যুদ্ধের লড়াইয়ে নেতৃত্ব দান, সব মিলিয়ে রণকৌশলে তার ছিল অগাধ পাণ্ডিত্য। ওয়াশিংটন ছিলেন সবার কাছে শ্রদ্ধেয়। কিন্তু এরপরও 1787 সালে সংবিধান প্রণেতারা কোনো একক ব্যক্তির হাতে সামরিক অভিযানের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেয়নি। শুক্রবার সেনেট ফ্লোরে ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন ওয়ার পাওয়ার্স রেজলিউশন উত্থাপনে এভাবেই ইতিহাসকে টেনে আনেন তার প্রস্তাবের প্রাসঙ্গিকতা তুলে ধরতে। কেইন জানান, যে কোনো আগ্রাসী হামলার মুখে কমান্ডার ইন চিফ হিসাবে সার্বভৌমত্ব রক্ষায় জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন প্রেসিডেন্ট। কিন্তু অন্য কোনো দেশে হামলার আগে অবশ্যই তাকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে, কারণ এতে জড়িয়ে আছে দেশের অগণিত তরুণ সেনা সদস্যের জীবন।
তারা মাত্র একজনের সিদ্ধান্তে নিজেদের জীবন বাজি রাখতে পারেন না। টিমের বক্তব্যের পর সেনেট ফ্লোরে তার প্রস্তাবের পক্ষে কথা বলেন ভারমন্টের বোরশেন সেনেটর বার্নি স্যান্ডার্স। এই যুদ্ধে ট্রাম্পকে প্ররোচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেন তিনি। জানান 2002 সালে কংগ্রেসের শুনানিতে ইরাকের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির মিথ্যা তথ্য দিয়ে আমেরিকাকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল এই নেতানিয়াহু। এ সময় বেঞ্জামিনকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেন তিনি। দাবি করেন গাজায় অগণিত নিরীহ মানুষ হত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিচার হওয়া উচিত। ভারমন্টের ডেমোক্রেটিক সেনেটর পিটার ওয়েলচ বলেন, মধ্যপ্রাচ্যের আরেকটি দেশে শাসক পরিবর্তনের ধোঁয়া তুলে যুদ্ধে জড়ানো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। নীল শিবিরের সেনেটর ভ্যান হলেন প্রস্তাবের পক্ষে বলেন, সংবিধানে পরিষ্কার বলা আছে শুধু ইরান নয়, যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারেন না প্রেসিডেন্ট যদি না কংগ্রেস তাকে অনুমোদন দেয়। অন্যদিকে লাল শিবিরের আইন প্রণেতারা বলেছেন, কমান্ডার ইন চিফের ক্ষমতাবলী তেহরানে পরমাণু কেন্দ্রে হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এজন্য তাকে কংগ্রেসের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। অবশেষে সেনেট ফ্লোরে ওয়ার পাওয়ার্স রেজলিউশনের উপর ভোটাভুটি হয়, আর তাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে বাধা দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়। কেইনের উদ্যোগ 47-53 ব্যবধানে ভেস্তে যায়। ইরানে বাংকার বাস্টার বোমা নিক্ষেপে প্রেসিডেন্টের একতরফা নির্দেশের সপ্তাহ না যেতেই নীল শিবির থেকে প্রস্তাবটি উঠেছিল, কিন্তু জিওপি নিয়ন্ত্রিত কংগ্রেসের উচ্চকক্ষে এর পক্ষে রিপাবলিকান সেনেটর র্যান্ড পল থাকলেও বিপক্ষে ভোট দেন ডেমোক্রেটিক সেনেটর জন ফ্যাটারম্যান। ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল পদত্যাগ করলে খুশি হবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পাওয়েলকে অযোগ্য আখ্যায়িত করে প্রেসিডেন্ট বলেন, দেশের অর্থনীতি গতিশীল করতে হলে সুদের হার 1% নামিয়ে আনতে হবে। এদিকে কানাডার সাথে বাণিজ্য চুক্তি আলোচনা স্থগিতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইউরোপের অনুকরণে ডিজিটাল ট্যাক্স আরোপ করে আমেরিকাকে আক্রমণ করেছে প্রতিবেশী এই দেশ। এ সময় গাজায় আগামী 1 সপ্তাহের ভেতরে যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও আশা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সুদের হার কমানোর তাগিদ দিলেও এবছর জানুয়ারি, মার্চ এবং মে মাসে অপরিবর্তিত ছিল ফেডারেল ফান্ডস রেট। জুনেও সুদের হার 4.25 থেকে 4.5-এর মধ্যে রেখে দিয়েছেন ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল। এই বিষয়কে কেন্দ্র করে অতীতে একাধিকবার ট্রাম্পের আক্রোশের শিকার হয়েছেন ফেড চেয়ার। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পাওয়েলকে আবারও দোষারোপ করেন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, ফেডারেল রিজার্ভ চেয়ার পদত্যাগ করলে খুশি হবেন তিনি। পাওয়েলকে অযোগ্য আখ্যায়িত করে তিনি বলেন, অর্থনীতি গতিশীল করতে হলে সুদ হার 1% নামিয়ে আনতে হবে। Well, I don't have a comment. I'd love him to resign if he wanted to. He's done a lousy job. Look, if you were there, you'd say, well, you know, the United States is doing well. They have no inflation. And if they do get inflation in a year or two, we'll start raising the rates. We'll get rid of the inflation, and do other things. ট্রাম্প দাবি করেন, দেশের অর্থনীতি আগের তুলনায় এখন খুব ভালো অবস্থানে আছে। তাছাড়া মূল্যস্ফীতির হারও অনেক কম। প্রেসিডেন্ট দাবি করেন, সুদের হার আপাতত কমিয়ে মূল্যস্ফীতি দেখলে তা আবার বাড়িয়ে দিতে আপত্তি করে পাওয়েল মূর্খের মতো কাজ করেছেন। You have a guy in there that with the stroke of a pen could lower interest rates and save us hundreds of billions of dollars a year. But he's a stupid person. কানাডা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইউরোপের অনুকরণে ডিজিটাল ট্যাক্স আরোপ করে আমেরিকাকে আক্রমণ করেছে প্রতিবেশী দেশটি। তাই আপাতত স্থগিত হচ্ছে সব বাণিজ্য আলোচনা। Today trying to copy Europe, they copied Europe. It's not going to work out well for Europe either. And it's not going to work out well for Canada. এ সময় গাজায় আগামী 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও আশা করেন প্রেসিডেন্ট। গাজায় পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সেখানকার মানুষের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তার প্রশাসন কাজ করে যাচ্ছে। It's a terrible situation that's going Gaza. He's asking about, and we think within the next week we're going to get a ceasefire. And we're supplying, as you know, a lot of money and a lot of food to that area because we have to. সাউথ ও নর্থ কোরিয়ার মধ্যকার সব সংকট মিটমাট করে দেবেন বলেও জানান ট্রাম্প। নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার খুব ভালো সম্পর্ক আছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। Well, if there is a conflict, I get along with him very, very well, and we'll get the conflict solved with North Korea. I've had a good relationship with Kim Jong Un.
একই দিনে হোয়াইট হাউসে রুয়ান্ডা ও কঙ্গোর শান্তি চুক্তি স্বাক্ষরকে একটি ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট। এ দুই দেশের প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কঙ্গোর সঙ্গে একটি খনিজ চুক্তি করার পরিকল্পনা করছে আমেরিকা। We're going to bring it to an end. I want to express my gratitude and congratulations to the representatives of the Democratic Republic of the Congo and the Republic of Rwanda who signed this pivotal agreement a short time ago. They just signed right in front. নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হলে নির্বাহী বিভাগ চরম বেপরোয়া হয়ে উঠবে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন। এতে শুধু গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হবে না, সামাজিক ন্যায় বিচারও বাধাগ্রস্ত হবে। একই ধরনের মূল্যায়ন দিয়েছেন জাস্টিস সোনিয়া সোটোমায়োরও। বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অধীনে নির্বাহী বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় মূর্তিমান হুমকি হয়ে উঠতে পারে। আইনজ্ঞরা বলছেন, এই রায়ের ফলে দেশের 28টি স্টেটে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকরে আর কোনো বাধা রইল না। এতে 30 দিনের বিধি নিষেধ উঠে গেলেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশু কিশোর কিংবা তরুণেরা ঠিক কী অবস্থায় থাকবেন সেটি নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দেবে। তাছাড়া অধীনস্থ নিম্ন আদালতের ক্ষমতা খর্ব করা নিয়েও প্রশ্ন তুলেছেন আইন বিশ্লেষকরা। শুক্রবার নজিরবিহীন এক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যে কোনো প্রেসিডেন্সিয়াল আদেশের বিরুদ্ধে দেশজুড়ে ইনজাংশন কিংবা বিধিনিষেধ আরোপে ফেডারেল জাজদের ক্ষমতায় লাগাম টানা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ আদালত এর অধীনস্থ নিম্ন আদালতের আইনি সামর্থ্য খর্ব করেছে, এমনটাই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে নির্বাহী বিভাগের পাশাপাশি নিজেদের ক্ষমতায়ন করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু সেটি করতে গিয়ে নিম্ন আদালতের সামর্থ্যকে অবমূল্যায়ন করা হয়েছে। ভিন্ন রায় দিতে গিয়ে উদারপন্থী দুই বিচারপতি সোনিয়া সোটোমায়োর এবং কেতানজি ব্রাউন জ্যাকসনও সতর্ক বার্তা দিয়েছেন। কেতানজি জানিয়েছেন, নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হলে নির্বাহী বিভাগ চরম বেপরোয়া হয়ে উঠবে। এতে শুধু গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হবে না, সামাজিক ন্যায় বিচারও বাধাগ্রস্ত হবে। একই ধরনের মূল্যায়ন দিয়েছেন জাস্টিস সোনিয়াও। বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অধীনে নির্বাহী বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় মূর্তিমান হুমকি হয়ে উঠতে পারে। আইনজ্ঞরা বলছেন, এই রায়ের ফলে দেশের 28টি স্টেটে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকরে আর কোনো বাধা রইল না। বর্তমানে বহাল 30 দিনের বিধিনিষেধ উঠে গেলেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশু কিশোর কিংবা তরুণেরা ঠিক কি অবস্থায় থাকবেন সেটি নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দেবে। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 40টি মামলা চলছে। হার্ভার্ডে বিদেশি ছাত্র ভর্তি, সরকারি তহবিল স্থগিত, ইউএসএআইডি বরাদ্দ স্থগিত এবং সরকারি ব্যয় কাটছাঁটে কর্মী ছাঁটাই এবং জন্মসূত্রে নাগরিকত্বর মতো বিষয়ে আদালতের গণ্ডিতে ঘুরপাক খাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের এক আদেশেই এখন থেকে নিম্ন আদালতকে উপেক্ষা করতে দ্বিধা করবে না বর্তমান প্রশাসন। এমনিতেই আগেই প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতায় দায় মুক্তি দিয়ে বসে আছে সর্বোচ্চ আদালত। এবার যে কোনো মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলতে গেলেই সব ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ সাধারণ মানুষ কিংবা সংগঠন কোনো সমস্যায় পড়লে সবার আগে নিম্ন আদালতের দ্বারস্থ হয়। ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে যাওয়ার পর স্পষ্ট করে কিছু না বললেও নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রার্থী হচ্ছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া শুক্রবার সিটি নির্বাচনের ব্যালট থেকে নাম প্রত্যাহারের শেষ দিনেও তা না করায় আগামী 4 নভেম্বর নির্বাচনে প্রার্থী হিসেবে ব্যালটে থাকছেন কুওমো। আগামী সপ্তাহে তিনি নির্বাচনী প্রচারণা শুরুরও ঘোষণা দেবেন বলেও জানিয়েছে একাধিক সূত্র। প্রাইমারি নির্বাচনের রাতেই আরেক প্রার্থী জোরান মামদানির কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন হেভিওয়েট ডেমোক্রেটিক প্রার্থী অ্যান্ড্রু কুওমো। জয় পাওয়ায় মামদানিকে অভিনন্দনও জানান তিনি। তবে প্রাইমারির পর এখন পর্যন্ত দেয়া একমাত্র সাক্ষাৎকারে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছেন কুওমো। 5 মিলিয়ন ভোটারের মধ্যে মাত্র 1 মিলিয়ন ভোটারের অংশগ্রহণের এই প্রাইমারিকে তিনি সবার মতামত বলে মনে করেন না। তার অভিজ্ঞতা এবং ডোনারদের চাপে সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন বলে জানান কুওমো। বিষয়টি আরও পরিষ্কার হয় শুক্রবার বিকেল 5টার মধ্যে নিউ ইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনের ব্যালট থেকে কুওমো নিজের নাম প্রত্যাহার না করায়। এই দিন ব্যালট থেকে নাম প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে ব্যালটে নাম থাকলেও
কুমো সক্রিয়ভাবে নির্বাচনে প্রচারণা চালাবেন কিনা তার ঘোষণা দেবেন আগামী সপ্তাহে। এর মধ্যেই বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দিয়েছেন বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস। রিপাবলিকান দলের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন কার্টিস সিলোয়া। সব মিলিয়ে কুমো প্রার্থী হলে সুবিধা করতে পারবেন না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কমোর বিরুদ্ধে সিরিয়াস নার্সিংহোম জালিয়াতি এবং নারীগঠিত কলঙ্কের অভিযোগে কমো পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এখন দেখতে হবে জনগণ তাকে পুনরায় রাজনীতিতে আনতে কতটুকু স্বচ্ছন্দ বোধ করবেন। যদি কমো থাকে এই রেসে জেনারেল ইলেকশনে, তাহলে মামদানির জন্য ইজিয়ার হবে, কারণ যে ভোটগুলা কমো এবং এরিক অ্যাডামস এবং কার্টিস সিলওয়া বাগাবাগি হবে, তখন মামদানির জন্য ইটস গোয়িং টু বি ইজিয়ার। প্রাইমারির পর হোনান স্ট্র্যাটেজি গ্রুপ পরিচালিত নতুন জরিপ বলছে 39% জনসমর্থন পেয়ে সমান সমানে অবস্থান করছেন জোরান মামদানি ও অ্যান্ড্রিউ কুমো। এরিক অ্যাডামসকে সমর্থন করছেন 13% এবং রিপাবলিকান প্রার্থীর পক্ষে 7% ভোটার। এর আগে 2002 সালে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হিসেবে ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে গেলেও লিবারেল প্রার্থী হিসেবে কাল ম্যাকলকে হারিয়ে চূড়ান্ত জয় পেয়েছিলেন কুমো। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট একটি পদ্ধতিগত বিশৃঙ্খলা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন সেনেটর ডিক ডারবিন। শুক্রবার ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে সর্বোচ্চ আদালতের সমালোচনা করে এই ডেমোক্রেট বলেন, এই রায়ের ফলে সত্যিকার অর্থে জন্মসূত্রে নাগরিকত্বের আবেদনকারীরা বিপাকে পড়বেন। ডারবিন বলেন, এই রায়ের অর্থ হল আদালত দেশজুড়ে ট্রাম্প প্রশাসনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে পারবে না। এদিকে এই রায়ের ফলে জন্মসূত্রে নাগরিকত্বের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে মনে করেন সাংবিধানিক আইন বিশেষজ্ঞ জেফ লুইস। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার যে কর্মসূচি মাসের পর মাস নিম্ন আদালতের বিচারকদের আদেশের কারণে থমকে ছিল, তা কাটিয়ে উঠতে যেন এবার পরিষ্কার পথ তৈরি করে দিল সুপ্রিম কোর্ট। দেশের মাটিতে জন্ম হলেই নাগরিকত্ব না দেওয়ার যে নীতি ট্রাম্প প্রশাসন নিয়েছে, আপাতত তারই পক্ষে গেল সুপ্রিম কোর্টের এ রায়। তবে এ রায়ের কঠোর সমালোচনা করে ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট একটি প্রক্রিয়াগত বিশৃঙ্খলা তৈরি করেছে। ডারবিন আরও বলেন, এই রায়ের ফলে বিপাকে পড়বে সত্যিকার অর্থে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্যরা। এ রায়ের অর্থ হল আদালত দেশব্যাপী ট্রাম্প প্রশাসনের অবৈধ কর্মকাণ্ড ফেডারেল আদালত বন্ধ করতে পারবে না বলেও দাবি করেন তিনি। ডারবিন বলেন, হাউস ও সেনেট রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠরা তাদের কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছেন। এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী রবার্ট ম্যাকিউইটার বলেন, এই রায় প্রেসিডেন্টের অসাংবিধানিক পদক্ষেপে টেনে ধরার ক্ষমতা হ্রাস করেছে। এই পরিস্থিতিতে মানবাধিকার আইনজীবীদের এখন মামলা পরিচালনার জন্য ক্লাস সার্টিফিকেশন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে, যা জন্মসূত্রে নাগরিকত্বের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে মনে করেন সাংবিধানিক আইন বিশেষজ্ঞ জেফ লুইস। এছাড়াও আদালত যে নতুন আইনি ব্যবস্থা তৈরি করেছে তাতে কোনো অধিকার নিরাপদ নয় বলে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিচারপতি সোনিয়া সোটোমায়ার। বিনামূল্যে শিশু জন্মের সুযোগ রেখে দ্বিদলীয় একটি বিলে সম্মতি দেওয়ার কথা ভাবছেন আইন প্রণেতারা। গত মাসে কংগ্রেসে বিলটি উত্থাপন করেন ডেমোক্রেটিক সেনেটর কিরস্টেন জিলিব্র্যান্ড। শুক্রবার এনবিসি নিউজকে তিনি বলেন, বিলটি পাশে শিশু জন্ম খরচ নিয়ে দেশের কোনো মাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। প্রথমবারের মতো মা হওয়ার আনন্দের মাঝেও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ কাটছে না নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা জেসিকা রিডসের। এনবিসি নিউজকে তিনি জানান, নর্থ শোর ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হওয়ার পর থেকেই খরচ নিয়ে ভাবতে হচ্ছে তাকে। তার স্বামী ভ্যান ডাবিন্স জানান, সন্তানকে কোলে নেওয়ার আগেই হসপিটালের বিল নিয়ে কথা বলতে হয়েছে। নবজাতকের জন্মের পর অতিরিক্ত খরচের কারণে দেশের কয়েক মিলিয়ন বাবা মা বিষণ্ণতায় ভোগেন বলে জানিয়েছেন গাইনোকোলজিস্ট স্টিভেন ফেলিক্সম্যান। বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসার কথা থাকলেও অতিরিক্ত চিন্তায় বিমর্ষ হয়ে পড়ছেন অনেকেই।
দেশের প্রচলিত আইন অনুযায়ী শিশুর জন্ম জরুরি স্বাস্থ্যসেবার আওতাভুক্ত নয়। এ কারণে শিশু জন্মের পর বাবা মাকে প্রায় $3,000 পর্যন্ত খরচ করতে হয়। বিশেষ স্বাস্থ্যগত জটিলতায় এই খরচ আরও বেড়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে দেয়া এক পোস্টে শিশু জন্মের খরচ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সদ্য মা হওয়া কায়লা কোসাউগা। রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওর সমর্থনে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দেশের অনেক মা। শিশুর জন্মকে জরুরি স্বাস্থ্যসেবার আওতাভুক্ত করার দাবি জানান তারা। এদিকে বিনামূল্যে শিশু জন্মের সুযোগ রেখে একটি দ্বিদলীয় বিলে সম্মতি দেওয়ার কথা ভাবছেন আইন প্রণেতারা। ডেমোক্রেটিক সেনেটর কার্স্টেন জিলিব্র্যান্ড উত্থাপিত বিলটিতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রিপাবলিকান সেনেটর জশ হাউলি। সেনেটর জিলিব্র্যান্ড জানান, সন্তান সম্ভবা মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই বিলটি উত্থাপন করেছেন। বলেন, সন্তান জন্মের পর অতিরিক্ত খরচের চিন্তায় দেশের কোনো মা যেন উৎকণ্ঠায় না পড়েন, সেই লক্ষ্যে কাজ করছেন তিনি। রিপাবলিকান সেনেটর জশ হাউলি জানান, মা ও সন্তানের জীবনকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ এই বিল পাশে সব রকমের সমর্থন দিতে চান। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট পরিকল্পনায় শিশুদের জন্য ট্যাক্স ক্রেডিটকে গুরুত্ব দেওয়া হয়েছে। এনবিসি নিউজ জানায়, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী $2,500 পর্যন্ত চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কথা বলা হয়েছে। এছাড়া ট্রাম্প অ্যাকাউন্ট নামে নবজাতকদের জন্য $1,000 পর্যন্ত বোনাসের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শিশু জন্মের খরচ তুলে নেওয়া হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি হোয়াইট হাউস। এ বিষয়ে সেনেটর জিলিব্র্যান্ড বলেন, দ্বিদলীয় বিলটি পাশ হলেই শিশু জন্মের খরচ নিয়ে দেশের কোনো মাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।